আজকে আমরা মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আজকে আমি করাবো। তো তোমরা গাণিতিক সমস্যাগুলো ভালো করে করবে এবং কোন কোন সূত্রগুলো কোন জায়গা থেকে আমাদের পড়তে হবে সেগুলো একটু আলোচনা করব। তো মাধ্যমিক 2021 জন্য খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো তোমরা ভালো করে করবে এবং অবশ্যই দেখে নেবে। তো আজকে শুরু করি গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। এখান থেকে আমরা কি কি সূত্রগুলো ভালো করে পড়ব 2021 সালের জন্য এবং কোন জায়গাগুলো থেকে অঙ্ক জোর দিয়ে দেখতে হবে সেগুলো আমি ভালো করে বলে দেবো। তো প্রথম গ্যাসের আচরণ। তো ভিডিওর শুরুতে আমি তোমাদের আগে সূত্রগুলো বুঝিয়ে দেবো, বলে দেবো কি কি সূত্র দরকার, আর একটা জিনিস শিখে নেবো রাসায়নিক গণনার ক্ষেত্রে কোন কোন ধরনের অঙ্ক আমরা করবো সেগুলো একটু দেখে নেব। তো গ্যাসের আচরণে আমাদের যে সূত্রগুলো অঙ্ক করতে লাগবে, এক নম্বর হলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এর থেকে আমরা অঙ্ক করব, মানে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। 2 নম্বর আমরা যে সূত্র থেকে অঙ্ক করব সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখান থেকে আমরা অঙ্ক শিখবো বা যেগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। আর আমাদের যেটা করতে হবে, এখানে যে n আছে, nটা হলো মোল, তোমরা জানো। n কে আমরা লিখতে পারি ভর বাই আণবিক ভর বা প্রয়োজন হলে আয়তন বাই লিটারে অবশ্যই। আর এখানে ভরটা হচ্ছে মনে রাখতে হবে গ্রামে বাই এনটিপিতে মোলার আয়তন, মানে 22.4 লিটার। এনটা এভাবে আমরা রিপ্লেস করে নেব। আর পি যদি থাকে সেন্টিমিটার এককে, তাকে আমরা রূপান্তরিত করে নেব বায়ুমণ্ডলীয় চাপ এটিএম এ। কিভাবে করব? সেন্টিমিটার থেকে এটিএম এ যেতে গেলে ধরে এখানে যে মানটা আছে, সাপোজ x সেন্টিমিটার পারদ চাপ, তাকে 76 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এটিএম এ পেয়ে যাব। আর যদি মিলিমিটারে থাকে তাহলে 760 দিয়ে ভাগ করব, তাহলে আমরা সেটা এটিএম এ পেয়ে যাব। আর আর এর মানটা সব সময় 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই ভ্যালুতে বসাবো আমাদের পিভি ক্যালকুলেটরটি দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে। তো আমরা এই দুটো সূত্র পেতে পারি। আর একটা সূত্র হচ্ছে ভি সমানুপাতিক এন, অ্যাভোগাড্রো সূত্র। তোমাদের এই তিনটে সূত্র দিয়েই প্রথম দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয়, এই তিনটে সূত্রের উপর ভিত্তি করে অঙ্ক করতে হবে গ্যাসের আচরণে। মাধ্যমিক 2021 যারা পরীক্ষার্থী তাদের জন্য বলছি। এরপর চলে আসি আমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে। আমি উদাহরণের অঙ্ক করাচ্ছি কি ধরনের অঙ্ক এবার জন্য গুরুত্বপূর্ণ। তো রাসায়নিক গণনার ক্ষেত্রে আমাদের দুটো প্রকারের অঙ্ক আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে।
এক নম্বর হচ্ছে ভর সংরক্ষণ নীতি প্রয়োগ করে, ভর সংরক্ষণ নীতি প্রয়োগ করে আসতে পারে যেখানে ধরো দুটো বিক্রিয়ক এ আর বি, সেখান থেকে সি আর ডি পেলাম, তাহলে এদিকের মোট ভর অবশ্যই সমান হবে, তার উপর ভিত্তি করে অঙ্ক আসে, গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে, সমীকরণের দ্বারা আসতে পারে, অবশ্যই সমীকরণটাকে সমিত সমীকরণ বা ব্যালেন্স হতে হবে, এর সাহায্যে আসতে পারে। এই দুটো প্রকার আমাদের অঙ্ক একটু দেখে নিতে হবে, তাহলেই আমরা মাধ্যমিকে যে কোশ্চেন আসবে আমরা করে ফেলতে পারবো। তো দেখা যাক কি গাণিতিক সমস্যা আমরা করি। প্রথম আমরা যেটা করব পিভি সমান এনআরটি দিয়ে 27 ডিগ্রি উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 570 মিলিমিটার পারদ চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এটা 2 নম্বরে যে কোশ্চেন থাকবে তোমাদের সেখানে আসতে পারে এই ধরনের অঙ্ক। তো দেখো 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, এটা টি এর ভ্যালু। 570 মিলিমিটার মানে কত দিয়ে ভাগ করতে হবে? 760 এটিএম, এটা পি এর ভ্যালু। এনটা কি বলেছি? ভর বাই আণবিক ভর, তাহলে 2.2 বাই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44 মানে 1/20, এটা হলো এন এর ভ্যালু। আর আর এর মান বলে দিয়েছি, কত বসাবো? 0.082, তাহলে পিভি সমান এনআরটি, তাহলে পি কত হলো? 570 বাই 760 গুণ ভি 1/20, খুবই সহজ অঙ্ক, 0.082 ইন্টু 300। এখান থেকে আমরা ভিটা হিসাব করলে আমাদের যে উত্তর সেটা চলে আসবে। তো তোমরা করে নেবে, এটা কাটছে 0 0 3 আর 4 হলো 19 দিয়ে কাটলে, তাহলে ভি কত আসছে? 4 দিয়ে এটা কাটলে 5 হলো, 3 দিয়ে এটা কাটলে হলো 100, তাহলে কত আসছে আমাদের? 0.082, 5 দিয়ে এটা কাটলে হলো 20 গুণ 20, 0.082 ইন্টু 20, 1.64 লিটার। আর মাধ্যমিকের পরীক্ষায় তোমরা প্রত্যেকেই যে অঙ্কগুলো করতে দেবে চেষ্টা করবে এবং অঙ্কের উত্তর লিখবে, নাহলে কিন্তু সমস্যাতে নাম্বার কেটে দেওয়া হয়, উত্তরটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখি এর একটা অঙ্ক দেখি। এর একটা সূত্র ছিল প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্ব, এটা আসতে পারে এবছর। আমরা জানি প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের সম্পর্ক আমরা জানি, সেই যে আসতে পারে। তো পরের কোশ্চেন, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.82 এটিএম মানে বায়ুমণ্ডলীয় চাপে H2S গ্যাসের ঘনত্ব কত? আনকমন অঙ্ক, PV এনআরটি দিয়ে আমরা করব। কিভাবে করব দেখি। PV সমান এনআরটি, এনটাকে m/m লিখলাম, তো
ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে Pm ইকুয়ালস টু m বাই v, এটা ভর এটা আয়তন ইনটু RT। তাহলে P কত দিয়েছে 0.82, H2S এর আণবিক ভর কত, হাইড্রোজেন হচ্ছে 1, সালফার হচ্ছে 32, তাহলে H2S হলো 2 যোগ 32 মানে 34, তাহলে এটা হলো 34, m বাই v মানে ঘনত্ব d, আর হচ্ছে 0.082 ইনটু উষ্ণতা কত 27 মানে 300 কেলভিন, তাহলে d টা চলে আসছে আমাদের এখান থেকে, সেটা আমরা কত দেখব, গ্রাম পার লিটারে আসবে 0.0, তোমরা হিসাব করে নেবে, আমি এতে করে নিচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে। ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি গ্রাম পার লিটার। তাহলে ঘনত্ব চলে এলো 1.13 গ্রাম পার লিটার। ঠিক আছে, এটা 2 নম্বরের একটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। সূত্রটা একই, আমরা কি করলাম, আয়তনটাকে এখানে নিয়ে এলাম, তাহলে ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব সমান ভর বাই আয়তন, সেটা সাহায্য নিয়ে করলাম। তো এরপর আমরা একটা কিছু প্রবলেম দেখি। পরের যে সমস্যা দেখব, 30 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস উষ্ণতায় 5 atm চাপে, সব PV কাস্ট এনআরটি দিয়ে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি, চাপে একটি গ্যাসের ঘনত্ব 3.42 গ্রাম পার লিটার। তাহলে এখানে দেখো আগেরটা আণবিক ভর দেওয়া ছিল না, হ্যাঁ, আণবিক গুরুত্ব নির্ণয় করো। গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। সব 2 নম্বরের অঙ্ক, এগুলো আমি তোমাদের শিখিয়ে নিই, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। তাহলে আমাদের সূত্র কি পেয়ে গেছি ওখান থেকে, Pm equals to dRT, PV equal to nRT থেকে। আমি আর বারবার ডেরিভেশন করছি না, সময় নষ্ট হবে, একটু আগে করলাম, ওইভাবে করতে হবে। PV equals to, তাহলে m টা বার করতে, তাহলে m সমান কত, dRT বাই P। তাহলে কি আছে, আণবিক ভর গুরুত্ব বার করতে দিয়েছে, তাহলে d হলো ঘনত্ব, r এর মান জানি, T জানি, P জানি, সবগুলো বসিয়ে দেব। 3.42, 0.082, টেম্পারেচার কত 30 মানে 303, 273 যোগ করে প্রেসার বলেছে 5 atm। তাহলে এখান থেকে আমরা আণবিক ভর পেয়ে যাব, আণবিক ভরের মানটা কত আসছে আমরা সেটা দেখে নেব। 3.42 ইনটু 0.082 ইনটু 303 ডিভাইডেড বাই 5, 16.99 মানে 17। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব হচ্ছে 17, মানে আমাদের অ্যামোনিয়া গ্যাস। যদি বলে গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো এবং চিহ্নিত করো, তাহলে যেটা বুঝতে হবে কার আণবিক গুরুত্ব 17 হয়, অ্যামোনিয়ার হয়, তাহলে এই গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। যদি না চায় তাহলে লিখবো না, আমি জানি বলে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব হলো 17, আসছিল 16.994, তাই ওটাকে 17 লিখে দিয়েছি। আচ্ছা, এরপর একটা অঙ্ক দেখি আমাদের চার্লস বয়েলের। তাহলে এখানে পিভি সমান এনআরটি থেকে এই ধরনের অঙ্কগুলো এবার খুব গুরুত্বপূর্ণ, এই কটা অঙ্ক করবে তাহলেই হবে, বেশি কোনো অঙ্ক দরকার নেই, যে কটা বলছি সে কটা দেখবে। এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে যাই, 3টে করালাম পিভি সমান এনআরটি থেকে। নেক্সট, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 মিলিমিটার চাপে
কিছু পরিমাণ গ্যাসের আয়তন কিছু পরিমাণ গ্যাসের আয়তন 150 ঘন সেমি জানি যদি উষ্ণতা 47 ডিগ্রি সেলসিয়াস ও চাপ 960 মিলিমিটার করা হয় তবে গ্যাসের আয়তন কত হবে? এটা হলো চার্লস বয়েলের সমন্বয় সূত্র দিয়ে অঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে P1 টা কত? 750 মিলিমিটার, V1 কত? 150 ঘন সেমি, T1 কত? 27 মানে 300 কেলভিন, P2 কত? P2 হচ্ছে 960 মিলিমিটার, V2 যা জানি না বার করব, T2 47 মানে হচ্ছে 320 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা এবার কি জানি? চার্লস বয়েলের সমন্বয় সূত্র অনুসারে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে বসিয়ে V2 এর মানটা কত বার করতে হবে, তোমরা করবে, আমি উত্তরটা বলে দিচ্ছি কত আসবে। একশো 25 কাটাকুটি করে দেখবে, এটা আসছে 125 ঘন সেমি। এটা উত্তর আসবে, তোমরা ক্যালকুলেশন করে নেবে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নিতে তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা সবাই পড়াশোনা করো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এরপরে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। আর একটা চার্লস বয়েলের সমন্বয়ের ধরনের অঙ্ক আমরা দেখে নিই। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি ঘরে কিছু পরিমাণ বায়ু আবদ্ধ আছে। কোন উষ্ণতায় অন্তিম আয়তনের এক তৃতীয়াংশ বায়ু ঘর থেকে বেরিয়ে যাবে? এটা আমাদের স্থির চাপে, মানে অ্যাকচুয়ালি চার্লসের সূত্র, সমন্বয় সূত্র দিয়ে আমরা করব। তাহলে P1 V1 T1 P2 V2 T2। P1 টা কত বলেছে? স্থির চাপে মানে P1 আর P2 দুটোকেই P ধরে নেওয়া হলো। প্রথমে ধরলাম, দেখো বলেছে অন্তিম আয়তনের 1/3 বায়ু, তাহলে অন্তিম আয়তনটাকে ধরলাম V। তাহলে আগে আয়তনটা কম ছিল, বায়ুটা প্রসারিত হয়েছে, তার জন্য কিছু পরিমাণ গ্যাস ঘর থেকে নির্গত হয়ে গেছে। তাহলে এটা হবে V মাইনাস V/3 মানে 2V/3। T1 ছিল 300 কেলভিন, T2 টা বার করতে হবে। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। মানটা বসিয়ে দিলে P তো কেটে যাচ্ছে, তাহলে 2V/3 বাই 300 সমান V/T2। তাহলে এটা কত আসছে? T2 আসছে 450 কেলভিন
বা 177 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 177 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হবে, ঘর থেকে 1/3 বায়ু বেরিয়ে যাবে। এরপর তোমাদের কিছু প্রশ্ন আমি আলোচনা করব। আমি প্রশ্নগুলো 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা প্রশ্নগুলো প্রথমে লিখে নেবে, আমি তোমাদের তাহলে বুঝিয়ে দিচ্ছি। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করা যায় এবং মোলার ভরের একক কি? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করা যায় এবং মোলার ভরের একক কি? তো দেখো, এটা আমাদের ভালো প্রশ্ন, 2+1। তো আদর্শ গ্যাসের সমীকরণ জানি PV = nRT, আমি এখানে লিখছি। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি PV = nRT। তো এখান থেকে যদি মোলার ভর আমাদের নির্ণয় করতে হয়, তোমরা প্রশ্নগুলো ঠিক করে আগে লিখে নাও। তো প্রশ্নগুলো আমি একটু বলে দিই। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে কিভাবে গ্যাসের মোলার ভর নির্ণয় করবে, মোলার ভরের একক কি? দ্বিতীয় প্রশ্ন, বিশেষ কোনো মুহূর্তে কোনো একটি গ্যাস অণুর গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুর লঘু হয় কেন? এটা আমরা জানি, বলবো। গ্যাসের অণুর বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করো। আর সর্বশেষ প্রশ্ন 5 নম্বর, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ উল্লেখ করো। ঠিক আছে, তো তোমরা প্রশ্নগুলো লিখে রেডি করবে এবং আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি, লেখাচ্ছি না। এগুলো 2 নম্বর প্রশ্ন, পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তো প্রথম প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে গ্যাসের মোলার ভর নির্ণয় করা যাবে, এটা মুছে দিলাম প্রশ্নটা। সমাধানটা একটু বলে দিই ছোট করে। তো দেখো, কি লিখতে হবে, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ মানে n মোল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ PV = nRT। PV = nRT। তাহলে এখানে আমরা যদি এটাকে ভেঙে নিই, PV = m/m, ভর বাই আণবিক ভর বা আণবিক গুরুত্ব × RT। তাহলে এখান থেকে আমরা যদি mটা নির্ণয় করি, এটাই হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে আসছে mRT/PV। তাহলে এই সমীকরণ থেকে আমরা ইচ্ছে করলে যদি গ্যাসের ভর জানি, আর এর মান জানি, টি জানি, আর গ্যাসের চাপ আর আয়তন জানি, এইগুলো বসিয়ে দিলে আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারছি। আণবিক গুরুত্বকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের গ্রাম আণবিক গুরুত্ব। এবং 1 মোলের যে ভর হয় তাকেই বলে মোলার ভর। এবং এক্ষেত্রে m এর কোনো একক হয় না। m একটা আণবিক গুরুত্ব, একটা এককবিহীন ভৌত রাশি, এটা এককবিহীন, আণবিক গুরুত্বটা এককবিহীন। কিন্তু আমরা যদি mটাকে ভাবি মোলার ভর হিসেবে আচরণ করি, সেক্ষেত্রে কিন্তু একটা একক থাকবে, গ্রাম পার মোল। যদি আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করি, আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম সমান 1 মোল। মানে 1 মোল পরিমাণ গ্যাসের ভর আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত হয় তার সাথে সমান। তার মানে m গ্রাম সমান হচ্ছে 1 মোলের সমতুল্য। তার মানে m এর, অতএব এটাই হচ্ছে মোলার ভর। এইভাবে আমরা তাহলে m এর মান নির্ণয় করব, দিয়ে মোলার ভরটা লিখে দেবো। যদি বলো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আণবিক গুরুত্ব কত, 44, আর মোলার ভর কত, 44 গ্রাম পার মোল। তার মানে মোলার ভরের একক হচ্ছে গ্রাম প্রতি মোল। তাহলে মোলার ভরের একক হলো গ্রাম পার মোল। আণবিক গুরুত্ব যদি নির্ণয় করি, তার কিন্তু একক হয় না। তাহলে আমাদের এই সমীকরণ থেকে আগে আণবিক গুরুত্বটা নির্ণয় করে নিতে হবে। সমীকরণ থেকে আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারলে সেখান থেকে আমরা এটাকে গ্রাম পার মোলে, ধরো যা মান বেরোবে তত গ্রাম পার মোলে যদি লিখি, তাহলে সেটা তার মোলার ভর
কে প্রকাশ করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021-এর জন্য। পরবর্তী প্রশ্ন, বিশেষ কোনো মুহূর্তে কোনো একটি গ্যাসের অণুর গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়, উক্তিটি ব্যাখ্যা করা। খুব ইম্পর্টেন্ট, তার জন্য দিয়েছি। 2021 মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা ভালো করে শুনবে। তো আমরা জানি গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল এবং তারা সর্বদা এলোমেলোভাবে বা অবিন্যস্তভাবে বা বিশৃঙ্খলভাবে ছুটে বেড়াচ্ছে এবং তাদের বেগটা 0 থেকে অসীম এর মধ্যে যে কোনো মানেরই হতে পারে। 0 থেকে অসীম বেগ নিয়ে যে ছুটে বেড়ায় তার ক্ষেত্রে কোনো মুহূর্তে কোনো একটি গ্যাস অণুর গতিশক্তি আমরা নির্ণয় করতে পারছি না, কারণ এদের কোনো বেগের মান নির্দিষ্ট নয়। 0 থেকে অসীম যে কোনো বেগ নিয়ে তারা ছুটে বেড়ায়। এই কারণে আমরা সর্বদা গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি নির্ণয় করি। কোনো একটি নির্দিষ্ট অণুর গতিশক্তি আমরা কখনো নির্ণয় করতে পারি না, কারণ এদের কোনো বেগের মান নির্দিষ্ট নয়। একটা পাত্রে যে গ্যাস অণুগুলো আছে তারা 0 থেকে অসীম যে কোনো মানের বেগ নিয়ে ছুটে বেড়াতে পারে। এই কারণে আমরা গ্যাসের ক্ষেত্রে সবসময় গড় গতিশক্তি নির্ণয় করি। 1 মোলের ক্ষেত্রে গড় গতিশক্তি কত সেটা নির্ণয় করতে পারবো, কিন্তু একটা গ্যাস অণুর গতিশক্তি কত সেটা কখনোই বলা সম্ভব নয়। তাহলে কারণটা কি হলো? কারণ গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল এবং এলোমেলোভাবে 0 থেকে অসীম এর মধ্যে যে কোনো মানের বেগ নিয়ে ছুটে বেড়াচ্ছে। মানে একটা পাত্রে যদি অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস অণু আছে আমরা ধরে নিই, অ্যাভোগাড্রো সংখ্যক বা 1 মোল পরিমাণ, তাহলে তার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যক যে গ্যাস অণু তারা কিন্তু প্রত্যেকে ভিন্ন ভিন্ন বেগ নিয়ে ছুটে বেড়াচ্ছে। তাই কারোরই বেগ নির্দিষ্ট নয় বা নির্দিষ্ট করে বলা যাবে না এই গ্যাস অণু এই বেগ নিয়ে যাচ্ছে। এই কারণে আমরা, যেহেতু তাদের বেগটা নির্দিষ্ট নয়, তাই আমরা কোনো মুহূর্তে একটি গ্যাস অণুর গতিশক্তি কখনোই নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তাহলে কেন পারবো না? তাহলে প্রধান কারণটা হলো বেগটা নির্দিষ্ট নয়, তাই গতিশক্তিও নির্ণয় করা সম্ভব নয়। খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2021-এর জন্য। পরবর্তী প্রশ্নের উত্তর আশা করি তোমরা জানো। শুষ্ক বায়ুর মধ্যে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন থাকে। এছাড়া অন্যান্য গ্যাসগুলোরও কন্ট্রিবিউশন থাকে মোটামুটি ভাবে। 3-এর উত্তর, শুষ্ক বায়ুর আণবিক ভর যদি আমরা এর মধ্যে ধরি নাইট্রোজেন, অক্সিজেনকে প্রধান হিসেবে ধরে নিই, সেক্ষেত্রে আণবিক ভর হয় 28.8। এবার এর মধ্যে যখন জলীয় বাষ্প মিশে যায়, শুষ্ক বায়ুতে জলীয়, তাহলে আর্দ্র বায়ুতে কে কে থাকে? আর্দ্র বায়ুতে মিশে থাকে শুষ্ক বায়ু প্লাস জলীয় বাষ্প। এবার জলীয় বাষ্পের আণবিক ভর, এর যদি জলীয় বাষ্প মানে জল, আণবিক ভর 18। তার মানে দেখো একটা কম ঘনত্বের জিনিস মিশে যাচ্ছে শুষ্ক বায়ুর সাথে, দিয়ে আর্দ্র বায়ুতে পরিণত হচ্ছে। এই কারণে আর্দ্র বায়ুটার ঘনত্ব কমে যাচ্ছে, কারণ জলীয় বাষ্পের ঘনত্ব বা আণবিক ওজন শুষ্ক বায়ু অপেক্ষা কম। এই কারণে যখন জলীয় বাষ্প মিশে গিয়ে শুষ্ক বায়ুর সাথে মিশে আর্দ্র বায়ুতে পরিণত হচ্ছে, তখন কিন্তু কি দেখা যাচ্ছে? তখন দেখা যাচ্ছে আর্দ্র বায়ুর ঘনত্বটা বা আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর থেকে কমে যাচ্ছে। এই কারণেই বলা হচ্ছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু বা হালকা বা কম ঘন। এই কারণেই বলা হয় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু, হালকা বা কম ঘনত্ব বিশিষ্ট। ঠিক আছে, তাহলে কারণটা তাহলে কি হলো? শুষ্ক বায়ু যখন আর্দ্র বায়ুতে পরিণত হয়, এর মধ্যে জলীয় বাষ্প আসে, জলীয় বাষ্পের ঘনত্ব বা আণবিক গুরুত্ব শুষ্ক বায়ু অপেক্ষা কম। এই কারণে শুষ্ক বায়ুর মধ্যে জলীয় বাষ্প মিশলে ওভারঅল যে তার ডেনসিটি বা আমার মলিকুলার ওয়েট বা আণবিক ওজন যেটা আসছে সেটা কিন্তু কমে যাচ্ছে শুষ্ক বায়ুর মধ্যে জলীয় বাষ্প মিশে যাওয়ার ফলে, আর্দ্র বায়ুতে পরিণত হলে। এই কারণে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়। শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ুতে হালকা হয়, কারণ কি? কারণ জলীয় বাষ্পের ঘনত্ব শুষ্ক বায়ু অপেক্ষা কম হয়। ঠিক আছে, এই হলো আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর। পরের প্রশ্নের উত্তরে আসি। গ্যাসের অণুর বেগ এবং চাপের উপর উষ্ণতার প্রভাব। 4 নম্বর, উষ্ণতা যদি বৃদ্ধি পায়
তোমরা এভাবেই লিখবে, যেভাবে লিখে দিচ্ছি। উষ্ণতা বেড়ে গেলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাস অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে মানে তার গ্যাস অণুর বেগ বৃদ্ধি পায়। গতিশক্তি বাড়লে তো বেগ বাড়বেই, তাহলে বেগ কি হবে? উষ্ণতা বাড়লে উষ্ণতা বৃদ্ধিতে বেগ বৃদ্ধি পায়। তাহলে প্রথম আমরা পেয়ে গেছি বেগের উপর প্রভাব কি? উষ্ণতা বাড়লে গ্যাস অণুগুলির বেগ বৃদ্ধি পায়। আচ্ছা, চাপ কেন বাড়ে? চাপও বৃদ্ধি পায়। দেখবো বেগ যদি বেড়ে যায় তাহলে দেওয়ালের সাথে সংঘাতের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে গ্যাস অণুগুলো আগে দেওয়ালের সাথে যে পরিমাণ সংঘাত করছিল, বেগ বেড়ে গেলে আরো বেশিবার দিকে ধাক্কা খাবে। তাহলে বেশিবার ধাক্কা খেলে সেখানে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, অর্থাৎ বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে লম্বভাবে, বা দেওয়ালে বেশি পরিমাণ, দেওয়ালে লিখে দেবো এখানে, দেওয়ালে বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে লম্বভাবে, যেটা অর্থাৎ এটা বাড়লে অর্থাৎ চাপ। চাপ কাকে বলে? গ্যাস অণুগুলি যখন দেওয়ালে সংঘাত ঘটায়, তাহলে দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল তারা লম্বভাবে প্রয়োগ করে, সেটাই হলো গ্যাসের চাপ। তাহলে বল যদি বেড়ে যায় তাহলে চাপও বৃদ্ধি পাবে, তার ফলে চাপ বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পেলে বেগ বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধি পাওয়ার ফলে দেওয়ালের সাথে তার সংঘাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংঘাতের সংখ্যা বৃদ্ধি পেলে দেওয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ বাড়ছে, ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। নেক্সট প্রশ্ন, তোমাদের সবাইকার বইতে লেখা থাকে, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবো। আমি সিলেবাস ফলো করে তোমাদের প্রশ্নগুলো দেখছি, সিলেবাস অনুসারে। এটা কিন্তু একদম গত বছর বা কয়েক বছর ধরে কি হচ্ছে, তোমরা সিলেবাসটা একটু দেখবে, সিলেবাস থেকে একদম লাইন তুলে প্রশ্ন হচ্ছে। সিলেবাসের এই উক্তিটি ব্যাখ্যা করো, সিলেবাস থেকেই তুলে তুলে দিচ্ছে। কোনো রেফারেন্স বই, কোনো সাজেশন, কোনো প্রয়োজন নেই। তোমরা সিলেবাসটা ভালো করে ফলো করবে, সেখানেই তোমরা প্রশ্নের ধারণা পেয়ে যাবে মাধ্যমিকে কী ধরনের প্রশ্ন। সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না, সিলেবাস থেকেই আসে যা আসে। তো যাই হোক, আমি এটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে বছরের জন্য। তো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, 1 নম্বর পয়েন্ট, কারণ দুটো। প্রধান কারণ আয়তন। 2 নম্বর আন্তরাণবিক আকর্ষণ। তো আমরা কি জানি, আদর্শ গ্যাসের অণুগুলির আয়তনকে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরে নেওয়া হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তনকে কি ধরি? পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরে নিই, কিন্তু বাস্তবে কিন্তু তা কখনোই নয়। বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সসীম আয়তন তারা দখল করে, তার ফলে এফেক্টিভ যে আয়তন বা কার্যকর আয়তনের মান কিছুটা হলেও কমে যায়। এই কারণেই বাস্তব গ্যাসগুলি, এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, বলতে গেলে কোথায় কোথায় পার্থক্য সেটা আমাদের তুলে ধরতে হয়। বিচ্যুতি মানে কি, কোথায় পার্থক্য বা ডিফারেন্সটা কোথায়। আদর্শ আচরণ, আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতন, বা বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতন আচরণ করে না কেন, সব ক্ষেত্রে কোন ক্ষেত্রে পার্থক্য। তাহলে একটা হচ্ছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তনকে কখনোই আমরা নগণ্য হিসেবে ধরতে পারি না, ঠিক আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনটাকে পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরে নিই। এটা একটা আমাদের একটা ভালো পয়েন্ট হতে পারে।
এটাকে আমরা একটা বিচ্যুতির কারণ হিসেবে বলতে পারি। দ্বিতীয় কারণ হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। গ্যাস অণুগুলোর মধ্যে, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। আকর্ষণ বলকে আমরা শূন্য হিসেবে ধরে নিই, যার ফলে তাদের স্থিতিশক্তি শূন্য হয়। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা শূন্য বলে ধরে নিই, যার ফলে তাদের স্থিতিশক্তি শূন্য হয়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কখনোই গ্যাস অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল শূন্য হয় না, শূন্য থেকে বেশি হয়। তার আকর্ষণ করে, তার ফলে গ্যাসের চাপের কিছু পরিমাণ বৃদ্ধি পায় এবং তাদের স্থিতিশক্তির মানও শূন্য হয় না। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কখনোই আন্তরাণবিক আকর্ষণ বলটা শূন্য হতে পারে না। সামান্য নির্দিষ্ট মানের একটা আকর্ষণ বল কাজ করে, প্রত্যেকটা গ্যাস অণু অন্যান্য গ্যাস অণুর উপর একটা করে আকর্ষণ বল বা প্রযুক্ত করে। তো এই ক্ষেত্রে কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে আকর্ষণ বলটা শূন্য নয়, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটাকে আমরা শূন্য হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এটাই হচ্ছে, তাহলে দুটো পয়েন্ট আমরা দেখে নিলাম, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ। এটা 2 নম্বরে, এই দুটো পয়েন্ট ভালো করে ব্যাখ্যা করলেই চলবে। আচ্ছা, আরো 3টে প্রশ্ন গ্যাসের আচরণ থেকে। গ্যাসের আদর্শ আচরণ কাল্পনিক হলেও কিছু শর্ত সাপেক্ষে ব্যবহারিক ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। উক্তিটির তাৎপর্য উল্লেখ করো। চার্লস বয়েল ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। আর লাস্ট কোশ্চেন এদিকে, নাইট্রোজেন অক্সিজেনের মোলার ভর ব্যবহার করে আর্দ্র বায়ুর মোলার ভর নির্ণয় করো। তো বাস্তব গ্যাসগুলো কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে আমরা জানি। বাস্তব গ্যাসগুলো অতি উচ্চ উষ্ণতা এবং অতি নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এবং কেন করে সেটাও জানি। কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেড়ে যায়, আয়তন বেড়ে যাওয়ার ফলে, যার ফলে অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল প্রায় কাজ করে না, এটা ধরে নেওয়া যেতে পারে। আর আয়তনটা এতটাই বেড়ে যাচ্ছে তাদের মধ্যে যে তাদের আকর্ষণ বল কাজ না করায় তাদের স্থিতিশক্তিও প্রায় শূন্যের কাছাকাছি ধরা যেতে পারে। এছাড়া উষ্ণতা বাড়লে তাদের গতিশক্তিটা অনেক পরিমাণ বেড়ে যায়, তার সাপেক্ষে স্থিতিশক্তিটা কিন্তু অনেকটাই কম। আর একটা বলতে পারি, নিম্ন চাপে, মানে চাপ যদি খুব কম হয় সেক্ষেত্রে চাপ নিম্ন মানে আয়তনটা অনেক বেশি ছড়িয়ে যাবে গ্যাসগুলো, মানে পারস্পরিক ব্যবধান বেড়ে যাবে আগেরটার মতনই, এবং আন্তরাণবিক আকর্ষণ বলটা কমে যাবে। এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং এগুলোই হচ্ছে নির্ণয় শর্ত। আচ্ছা, দ্বিতীয় সূত্র মানে চার্লস বয়েল অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপ মানে পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তোমরা অবশ্যই সবাই করে ফেলেছো, তাও আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু পড়বে ভালো করে। পিভি সমান এনআরটি সূত্রের যে প্রতিষ্ঠা আছে সেটা চার্লস বয়েল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ না বলে বলতে পারে চার্লস বয়েল অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো, এটা কিন্তু বুঝে রাখতে হবে। লাস্ট প্রশ্ন, নাইট্রোজেন অক্সিজেনের মোলার ভর ব্যবহার করে আর্দ্র বায়ুর, আমি এই কোশ্চেনটা আগেও দিয়েছি, তার মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার জন্য দেওয়া হচ্ছে, আর্দ্র বায়ুর মোলার ভর নির্ণয় করো। তো যাই হোক, আমি একটু বুঝিয়ে দিই। তো শুষ্ক বায়ুতে আমরা পরীক্ষালব্ধভাবে ভাবছি, ধরো শুষ্ক বায়ুতে আমাদের নাইট্রোজেন মোটামুটি 80% ধরছি, আর অক্সিজেন ধরছি 20%। তো নাইট্রোজেনের হচ্ছে 28 আণবিক ভর, অক্সিজেন হচ্ছে 32। তাহলে এই দুটো যদি গড় হিসেবে নেওয়া হয়, তাহলে শুষ্ক বায়ুর আণবিক বা মোলার ভর যেটা আসছে, শুষ্ক বায়ুর ক্ষেত্রে মোলার ভর তাহলে কত আসবে? 28 থাকবে 80% মানে 4/5, আর 32 থাকবে মানে 32 থাকবে 20% মানে 1/5 অংশ। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে এটা মোটামুটি 28.8 এর কাছাকাছি আসা উচিত। হ্যাঁ, 28.8 আসছে। এটা হচ্ছে আমাদের শুষ্ক বায়ুর ক্ষেত্রে মোলার ভর বা আণবিক গুরুত্ব বলতে পারি। এটা মোলার ভর মানে গ্রাম পার মোল, মোলার ভর। তো আর্দ্র বায়ুর ক্ষেত্রে ধরো কিছু পরিমাণ জলীয় বাষ্প যদি মিশে থাকে, তাহলে জলীয় বাষ্প যদি মিশে যায়
যদি x% জলীয় বাষ্প মিশে যায় সেক্ষেত্রে মোলার ভর, তার মানে এই 28.8টা এক্সটাকে আমরা কোন একটা এক্স এর ভ্যালু ধরতে পারি। 28.8টা হচ্ছে 100 - x/100 প্লাস জলীয় বাষ্প মানে 18 x/100। তাহলে এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এটা আসছে 28.8 মাইনাস এটা আসছে হচ্ছে কত 28.8 মাইনাস 18/100x। তাহলে দেখো এটা আমরা সবসময় মাইনাস, মানে এটা কিন্তু যাই আসুক x এর যে কোনো মান x গ্রেটার দ্যান 0 হলে কিন্তু এটা লেস দ্যান 28.8। তার মানে শুষ্ক বা জলীয় বাষ্পপূর্ণ যেটা আর্দ্র বায়ু তার ক্ষেত্রে আণবিক ভর বা মোলার ভরটা 28.8 এর থেকে কম হয়ে যাচ্ছে। তারপরে আমরা বলতে পারি এটা এখান থেকে কনক্লুশন টানতে পারি অবশ্যই এখানে আমাদের আর্দ্র বায়ুটা শুষ্ক বায়ু থেকে হালকা হবে, যেটা এটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো, এইভাবে দেখাতে পারো। ঠিক আছে, এই প্রশ্নগুলো বলা হলো। এরপর আমরা কিছু চলে যাব পরবর্তী আমাদের যে আলোচনার বিষয় আমাদের রাসায়নিক গণনা, সেই সংক্রান্ত কিছু বিষয়। গ্যাসের আচরণ থেকে কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়েছি, দেখে নাও। E = mc² সমীকরণের নিরিখে ব্যাখ্যা করো যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের বাষ্প ঘনত্ব কি, এর সাথে আণবিক গুরুত্বের সম্পর্ক স্থাপন করো। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয়টা খুবই কমন, প্রথমটা একটু আনকমন প্রশ্ন ছিল, তৃতীয়টাও আনকমন একটু। এক টুকরো কয়লা পোড়ালে তা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, এটি কি ভরের সংরক্ষণ সূত্রের ব্যতিক্রম? ব্যাখ্যা করতে হবে 2 নম্বরের প্রশ্ন হিসাবে। আর লাস্ট একটা আমরা রাসায়নিক গণনা থেকে অঙ্ক দিয়েছি, 4pH3 মানে ফসফিন থেকে ফসফরাস P4 সলিড প্লাস 6H2 ব্র্যাকেটে গ্যাস সমীকরণ ভিত্তিতে 3.4 গ্রাম ফসফিন থেকে কত মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো আমরা একটা একটা করে ভাবি। E = mc², মাস এনার্জি ইকুইভ্যালেন্স বা ভর শক্তির তুল্যতা। এই সমীকরণটা কি না, ভর ও শক্তির তুল্যতা। তো এই সমীকরণ বা সম্পর্ক কি বলছে, কোন রাসায়নিক বিক্রিয়া বা কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভর বা শুধুমাত্র শক্তি একা একা সংরক্ষণ হয় না, তারা দুজন মিলে হয়। মানে যতটা ভর হ্রাস ঘটবে সেটা সমতুল্য পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। E = mc² শক্তি অনুসারে, সূত্র অনুসারে, যেখানে mটা হলো ভর, কতটা হ্রাস ঘটছে সেটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা হলো শক্তি। তো যাই হোক, তো রাসায়নিক বিক্রিয়া বা যেগুলো মনে রাখবো, এই সূত্রটা প্রযোজ্য হয় শুধুমাত্র যেগুলো পারমাণবিক বিক্রিয়া, মানে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। তোমাদের সিলেবাসের বাইরে বহির্ভূত করে দিয়েছে যে চ্যাপ্টারটা পারমাণবিক নিউক্লিয়াস বা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা, সেখানে নিউক্লিয় বিভাজন, সংযোজন, পারমাণবিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা ছিল, তো ওখানে আমাদের একটা টপিক ছিল। তো সেখানে আমরা দেখতাম কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে দেখতাম কিছু পরিমাণ ভর ত্রুটি ঘটেছে বা ভরের হ্রাস ঘটেছে পারমাণবিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। কিন্তু যেগুলো সাধারণ রাসায়নিক বিক্রিয়া, সেক্ষেত্রে যদি শক্তি উৎপন্নও হয়, তাহলে সেখানে দেখো আমরা জিনিসটা যদি ভাবি, E = mc², তাহলে m সমান আসছে, প্রথমটা তোমরা লিখে নেবে প্রশ্নগুলো ঠিক করে, বুঝছি প্রশ্নটা। E সমান আসছে, 1 নম্বর প্রশ্ন, ব্যাখ্যাটা কি করে দেবো, E = mc², তাহলে m সমান আসছে ভর কতটা পরিবর্তন হয়েছে, পরিমাপযোগ্য, পরিবর্তন হলে সেটা পরিমাপযোগ্য, এটা খুবই কম, নেগলিজিবল চেঞ্জ মাস ডিউ টু কেমিক্যাল রিঅ্যাকশন
E/c²। c এর মানটা কত 3 × 10⁸। তাহলে c² টা কত হবে 9 × 10⁻16। এটা অনেক বড়, c² এর মানটা কিন্তু অনেক বড় চলে আসছে। তো সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় এমন কোনো শক্তি উৎপন্ন হয় যেটা কি হিউজ পরিমাণ, তো সেটাকে আমরা কিন্তু c² দিয়ে ভাগ করলে তবে পাবো মোমেন্টটা। c² যেহেতু অনেক বড়, তার মানে এখানে সমীকরণ থেকে বুঝতে পারছি সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় যে ভরের পরিবর্তন যদি আদৌ হয় সেটা এতটাই কম যে সেটা পরিমাপযোগ্য নয়। সেই কারণেই বলা হচ্ছে এই সমীকরণ নিরিখে আমরা যদি ভাবি, এই সমীকরণের সাহায্যে কখন আমরা ভরের পরিবর্তন ব্যাখ্যা করতে পারি বা পরিমাপযোগ্য ভরের পরিবর্তন কোন বিক্রিয়াগুলোতে ঘটে, যেগুলো হচ্ছে পারমাণবিক বিক্রিয়াগুলো ঘটে সেগুলোর ক্ষেত্রে পারি। কিন্তু সাধারণ কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণের সাহায্যে আমাদের ভর কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারবো না, বা পরিমাপ করার প্রয়োজনও নেই বা সম্ভাবনা সেটা এতটাই কম। ইংরেজি চেষ্টা খুব নগণ্য বলতে পারি, খুব সামান্য। কারণ কি, শক্তিটাও খুব বেশি পরিমাণ উৎপন্ন হচ্ছে না, তাকে যদি c² দিয়ে ভাগ করি তাহলে সেটা বুঝতেই পারছি c এর মানটা কত 9 × 10⁻16 c² এর মানটা। তাহলে ওটাকে ভাগ করে দিলে সেটা অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ভরের পরিবর্তনটাকে আমরা খুবই নগণ্য হিসাবে ধরে নিতে পারি। ঠিক আছে, সেই কারণে বলা হচ্ছে E = mc² সমীকরণটা শুধুমাত্র পারমাণবিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, শক্তি নির্ণয় করার ক্ষেত্রে বা ভরের পরিবর্তন ব্যাখ্যা করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়টা তো তোমরা জানো, কিছু বলার প্রয়োজন নেই। আগের ভিডিওতেও আমি যখন পড়িয়েছিলাম মাধ্যমিকের জন্য কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম, তখনও বলেছিলাম করবে। আচ্ছা, এক টুকরো কয়লার ক্ষেত্রে পোড়ালে বা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, জানি আমরা কয়লার দহন কার্বনটাকে যদি আমরা পোড়াই তাহলে সেক্ষেত্রে CO2 উৎপন্ন হচ্ছে, এটা গ্যাস, এটা সলিড। তাহলে এটা পুড়ে গেলে যে গ্যাসে পরিণত হয়েছে সেই গ্যাসটাকে, তার মানে উৎপন্ন যে গ্যাসের ভর সেটা অবশ্যই কিন্তু পুড়ে যাওয়া কয়লা এবং অক্সিজেনের ভরের সমষ্টি। সেই কারণে কার্বন ডাইঅক্সাইডের ভর, যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর, সেটা অক্সিজেন দহনের প্রয়োজনীয় অক্সিজেন এবং কার্বনের ভরের সমষ্টির সমান। অর্থাৎ এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটি কিন্তু ব্যতিক্রম নয়, এবং এক্ষেত্রে অবশ্যই ভরের সংরক্ষণ সূত্র খেটেই বিষয়টা ব্যাখ্যা করতে আমরা পারছি, অবশ্যই খাটবে সেটা। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা ঠিকই আছে এবং এখানে অবশ্যই ভরের সংরক্ষণ নীতি মেনে চলছে। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক আছে। আমরা তাহলে প্রশ্নটা পেয়ে গেছি, উত্তরটা 2 নম্বরের প্রশ্ন ছিল, সমীকরণটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। লাস্ট একটা অঙ্ক করিয়ে আজকের আলোচনা শেষ করে দেবো। রাসায়নিক গণনা থেকে তোমরা আমার গাণিতিক সমস্যার ভিডিও দেওয়া আছে, 15-20টা গাণিতিক সমস্যা, মোস্ট প্রবাবলি 20টা। তো সমস্যাগুলো দেখবে, অবশ্যই দেখে নেবে, চ্যানেলে পেয়ে যাবে দেখলেই। আর এই প্রশ্নগুলো একটু করে নেবে, তাহলেই আর কিছু প্রয়োজন হবে না। আচ্ছা, কি একটা অঙ্ক দেখাই। 4টে ফসফিন, ফসফরাসের পারমাণবিক গুরুত্ব 31, হাইড্রোজেনের 1। আচ্ছা, থেকে P4 প্লাস 6টা জল, 6টা হাইড্রোজেন। তো ফসফিনের কথা হচ্ছে, এটা ফসফিন PH3 এর আণবিক ভর কত 31 প্লাস 3 দ্যাট ইজ 34। তাহলে দেখো, তার মানে এখানে আমরা পাচ্ছি, তাহলে মোট কত হলো 4 × 3 4 দ্যাট ইজ 16 136। কি করছি মনে হয় 68 দুগুণে 136। তাহলে 136 গ্রাম ফসফিন থেকে বলেছে কত মোল হাইড্রোজেন পাওয়া যাবে, এখানে 6 মোল পেয়েছি। হাইড্রোজেন গ্যাস পাই 6 মোল। তাহলে কত বলেছে 3.4 গ্রাম, দ্যাট ইজ 3.4 গ্রাম। 2 নম্বরের অঙ্ক, ফসফিন থেকে হাইড্রোজেন গ্যাস পেতে পারি 6/136 ইন্টু 3.4। তার একটা কথা আসবে 10/40, 6/40 মানে 3/20। 3/20 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, 3/20 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, তো
আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা প্রশ্নগুলো দেখো। আমি সময় সুযোগ মতন আবার তোমাদের জন্য ভিডিও ক্লাস বানাবো। তোমরা দেখতে থাকো। আমার চ্যানেলে সবই প্রশ্ন বলে দেওয়া আছে। মনে হলো কিছু প্রশ্ন এখন আলোচনা করা বাকি আছে, আমি আস্তে আস্তে সময় সুযোগ মতন তোমাদের কোশ্চেনগুলো বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। এখন যে প্যাটার্ন চলে আসছে সেই প্যাটার্ন অনুসারে পুরো ফ্ল্যাট কোশ্চেন তো হয় না, একটুখানি কনসেপচুয়াল প্রশ্নের দিকে ঝোঁক দেওয়া হচ্ছে। তো তাই সেটা মাথায় রেখে আমি কিছু প্রশ্ন দিলাম। তোমরা প্রশ্নগুলো রেডি করো। আমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং দেখতে থাকো, এবং প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে নিও, এবং যে যে সূত্রগুলো বলেছি পড়তে হবে সেগুলো একটু ভালো করে করবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করার 2 মাস বাকি বলতে গেলে। আমাদের মার্চ মাস তো চলছেই। এপ্রিল মে মাসটা তোমরা ভালো করে পড়বে। তার আগে ভালো করে বিষয়গুলো দেখে নাও। ঠিক আছে, ভালো করে সকালে পড়াশোনা করো।